ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সাংবাদিকরাও। সাংবাদিক মুশফিকের সংবর্ধনায় বললেন মির্জা ফখরুল, ছাত্র জনতার ঐক্য বিনষ্টের অভিযোগ। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা, একজন নিহত, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে 59টি গুলিতে ঝাঁঝরা হয়েছিল জিল্লুরের দেহ। ছেলের মৃত্যুর বদলা নিতে রাজপথে নেমে এসেছিল গোটা পরিবার। সাগরে নিম্নচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। কক্সবাজারে একদিনের রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসে 6 জনের প্রাণহানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এমন কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। শুক্রবার আরেক অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সহ নানা বিষয়ে প্রশ্ন করে আলোচনায় ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। জাতীয় প্রেস ক্লাবে তাকে দেয়া সংবর্ধনায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে দেশ ছাড়া হয়েছেন অনেক সাংবাদিক। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ছাত্র জনতার ঐক্য নষ্টের চেষ্টা চলছে, যা রুখে দেওয়ার আহ্বান তার। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে প্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুল সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই 75-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন কথা বলেন শেখ হাসিনার বহুল আলোচিত ফোনালাপ নিয়ে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ সাত চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে আওয়ামী লীগের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত শওকত আলী দিদার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক। এই ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 50 জন। এ সময় 10টি গাড়িতে ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এই হামলা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানিয়েছেন, ঘোনাপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী মাইকিং করে অতর্কিতে দেশীয় অস্ত্রসহ নিয়ে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে। আহত এস.এম. জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহস্যনারা রত্না সহ অন্য নেতাকর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ভৈরবে মৌটুমি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল নামে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। জুম্মার নামাজের পর গ্রামের কর্তাবাড়ি বংশ ও সরকার বাড়ি বংশের মধ্যে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, বল্লম, টেটা সহ ইট পাটকেল নিয়ে মাঠে নামে। কর্তাবাড়ির নেতৃত্ব দেয় সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক এবং সরকার বাড়ির নেতৃত্ব দেয় বর্তমান সাদিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাফায়েতুল্লাহ। শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। সেই সঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি, লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলে মনে করেন তিনি। শুক্রবার রাজধানীর দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জামান এবং আব্দুল লতিফও নিহত হন। হতাহতদের স্বীকৃতি ও মর্যাদা সময়ের দাবি। অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদও দেন তিনি। শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন, কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না। তবে শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক। ছাত্র গণ অভ্যুত্থানের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার মোহাম্মদপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে গণসংহতি আন্দোলন আয়োজিত নিহতদের স্মরণ সভায় জানানো হয়, ওই সময় 227 জন আহত হয়েছেন এবং 2 জন নিখোঁজ রয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হতাহতদের তালিকা ডিজিটালাইজেশনের কাজ চলছে। এই তালিকা স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, নিহতদের শহীদের মর্যাদা দেয়া, নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা, শহীদদের নামের তালিকা সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ, আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা সহ বেশ কিছু দাবি জানান তিনি। হামলার নির্দেশদাতা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান তিনি। জুলাই গণহত্যার বহু শিক্ষার্থী ও আন্দোলনকারীর বীরত্বের কথা এখনো অজানা। তেমন একজন রাজধানীর আফতাবনগরের শিক্ষার্থী শহীদ জিল্লুর শেখ। 18 জুলাই আন্দোলন কর্মসূচিতে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সেদিন হাসপাতালে সন্তানের শরীরে বিদ্ধ 59টি গুলির ক্ষত গুনতে হয়েছিল মাকে। ছেলের এমন মৃত্যুর পরদিন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন সপরিবারে রাজপথে থেকেছেন শহীদ জিল্লুরের বাবা। বাংলাদেশের পরিবারটির বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে জানা গেল, সেদিন পাশে থাকা গুলিবিদ্ধ এক সহযোদ্ধা বাঁচাতে গিয়ে নিজের বুক ঝাঁঝরা হয়, আর মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষার্থী জিল্লুর শেখ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। রাজধানীর আফতাবনগরের প্রবেশ মুখেই চোখে পড়বে কালো ব্যানারে এই লেখাটি, শহীদ জিল্লুর শেখ মোর 24-এর বীর। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই শহীদ বীর জিল্লুর শেখের বীরত্বের কথা। ছাত্র নাগরিকদের আন্দোলন যখন তুঙ্গে, 18 জুলাই সেই উত্তপ্ত পরিস্থিতিতে এই আফতাবনগরের এই গেটের সামনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জিল্লুরের শরীর। কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। শহীদ হন ছাত্র নাগরিকদের আন্দোলনের এই বীর সৈনিক, কিন্তু তার কথা অনেকেরই হয়তো অজানা। এই আবাসিক এলাকাটির ভিতরের ইম্পেরিয়াল কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী জিল্লুল শেখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলিতে পরিবারের অগোচরেই অংশ নিয়েছেন কর্মসূচিতে। 18 জুলাই বন্ধুর সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে জোহরের নামাজের জন্য মসজিদে যান জিল্লুল শেখ। বাইরে তখন গুলির শব্দ শুনে মসজিদ থেকে বেরিয়ে আফতাবনগর প্রধান ফটকের পাশে পুলিশ ফাঁড়ির সামনে ছুটে আসেন প্রতিবাদী জিল্লুর। সামনে যাইস না, সবাই আসতেছে, তুই কেন যাইতেছিস? আমি ওরা আটকানোর চেষ্টা করতেছি, কারণ আমি জানি ওর রাগ বেশি, ও সামনে চলে যাবে। আটকানোর চেষ্টা করতেছি, ও
ও তখন আবার দৌড় দিছে হঠাৎ করে। আমি জিল্লুকে খুঁজতেছি আর সবাই যেহেতু এখানে ছিল সাউন্ডটার কারণে বুলেট করার কারণে সবাই সরে গেছে জায়গা থেকে। পরে আমি দেখতেছি জিল্লু এই যে ঠিক এই পজিশনটাতে এখানে এরকম বুকে হাত দিয়ে দাঁড়ায় আছে সব। তখন আমি ওর সাথে সাথে শার্ট খুলি, শার্ট খোলার পরে এখানে দেখি মানে পুরোটা মানে একদম বাজে অবস্থা। এই জায়গা থেকে একদম এইদিকে পুরো ছড়াগুলি লাগছে ওর। একদিন আগেই রংপুরের আবু সাইদের আত্মত্যাগের ভিডিও দেখে বারবার সেই স্মৃতিচারণ করছিলেন জিল্লুল। আমার বলতেছে মামা দেখছোস যে আবু সাইদ যে মারা গেছে ওর জানাজাতে কত মানুষ হয়েছে, কি বীরত্বের মৃত্যুটাই না পাইছে, শহীদের মর্যাদা কত মানুষ ওর জানাজাতে আসছে, কাপুরুষেরা এইভাবে মারলো একটা মানুষ দাঁড়ায় ছিল, এরকম একটা কথা বলছে। ওইটা বললো আল্লাহ যাতে আমাদেরও এরকম মৃত্যু দেয়। আমি এটা বললাম আমি এই যে আল্লাহ মানুষের দোয়া কবুল করে, তবে এত তাড়াতাড়ি যে কবুল করে এটা কখনো আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। আগের দিন জোহরের সময় বলছে পরের দিন জোহরের নামাজের জামাতটা হইতে পারে না, এর আগে মারা গেছে। জিল্লুলের স্মৃতিতে লাগানো ব্যানারের ভিডিও ধারণের সময় পাশ থেকে দৌড়ে আসেন সোহেল নামের এই যুবক। রিপোর্টের বিষয় জেনেই আপ্লুত সোহেল জানালেন অবাক এক তথ্য। বললেন জিল্লুল শেখ তাদের সাথেই সেদিন বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে গুলি থেকে তাকে রক্ষা করলেও পুলিশের নিশানা থেকে নিজেকে বাঁচাতে পারেননি জিল্লুল শেখ। তো আমার রক্তাক্ত অবস্থা থেকে ও আমার টান দিয়ে সরাই দিল, পিছন থেকে দৌড় দিব আর এখান থেকে আর একটা ফায়ার করলো। তখন আমাকে ধাক্কা দিয়ে সরাই দিল যে ভাইয়া তুমি যাও। তখন আর কি ওর গুলিটা মেনলি লাগে, বাট আমার ও যদি গুলিটা না লাগে আমার পিছন থেকে না সরায় আমাকে, তাহলে ওটাও আমার লাগে। পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় জিল্লুল শেখকে। চিকিৎসকদের সব ধরনের চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই শিক্ষার্থীকে। আফতাবনগরের ভিতরে জিল্লুলদের বাসা যেই সড়কে, সেটির নামকরণ করা হয়েছে জিল্লুল শেখের নামেই। পরিবারটি একেবারেই নিস্তব্ধ। ছেলের কথা মনে করলে এখনো আঁতকে ওঠেন তার মা। ওর এখানে মানে ডান পাশটায় মনে হয় সিটাগুলি 59টা গুলি করছে, ওরে সিটাগুলি রাখছে, আর এখানে শ্বাসনালীতে গুলি রাখছে। মানে সহ্য করার মতন না। একদিক দিয়ে মনে হয় যে গর্বিত লাগে যে আমার সন্তান দেশের জন্য মানে জীবন দেশটা সংস্কার করার জন্য, দেশের মানুষ যাতে ভালো থাকে। কিন্তু আরেক দিক দিয়ে খারাপ লাগে, পাগল মন বোঝে না আর কি, যে আমার সন্তানটা যদি আজকে পঙ্গু হয়ে থাকতো তাইলে তো আমি আমার সন্তানটা দেখতে পারতাম, আমার মা করে ডাকতো। এখন তো মানে সবসময় খালি মনে হয় যদি একটা বার যদি ওরা দেখতে পারতাম। আর বাবা তো শোকে যেন পাথর। গোপালগঞ্জের গ্রামের বাড়িতে ছেলের দাফন শেষ করে ঢাকায় পৌঁছেই প্রতিদিন অংশ নিয়েছেন সপরিবারে রাজপথের আন্দোলনে। যদি কোনো ব্যক্তি জানে যে আমার সন্তান এভাবে মারা যাবে, পৃথিবীর কোনো বাবা তো তারে দিবে না। তারপরে আমরা সবাই গেছি, আমাদের ফ্যামিলির সবাই, কেউ বাদ ছিল না। পরবর্তী দিনগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করছি, কারণ যা যাবার চলে গেছে, আর বসে থাকার মতো সময় ছিল না। পরিবারটির চাওয়া যেই গণতান্ত্রিক চেতনায় জিল্লুল শেখদের মতো হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ হলে সার্থক হবে তাদের আত্মত্যাগ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নিম্নচাপ, সব সময় করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কক্সবাজারে একদিন রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলাদা 2টি পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নোয়াখালী, ফেনী সহ 8 জেলায়। টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা। সৈকত এলাকায় হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন পর্যটকরা। তাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এদিকে সদরের ঝিলং যায় 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিককুলে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ দিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখিমণি এবং তার 2 শিশু কন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানান বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন মাটি চাপা পড়েছে স্থানীয় বাসিন্দা মিজানের পরিবার। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও 2 শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মারা গেছে একই পরিবারের 3 জন। পাহাড় ধস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। দর্শক, সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। রাজধানীর আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। মামুন,
আপনি জানেন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, আবার ৮ জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। রাজধানীর এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? জি, আবহাওয়া অফিসের নাদিরা, আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটি জানা গেছে, আপনি যেটি বলছিলেন যে গতকাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে এবং সেটির প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত থেকেই ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, এবং বেশ বাতাস হচ্ছে। একই সাথে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে বৃষ্টিপাতের কারণে আসলে বেশ জনজীবনে নাকাল তৈরি হয়েছে। বিশেষ করে শহরে আসলে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকালেই বের হয়ে যান এবং বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং আপনি জানেন যে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং একই সাথে নদী বন্দরগুলোতে কিন্তু ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে ৫০১ মিলিমিটার, এবং যেটি হচ্ছে এবারের মানে বাংলাদেশের ইতিহাসে ৪র্থ বৃষ্টিপাতের রেকর্ড, এবং গেল ২ দশকের মধ্যে এটি কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। অর্থাৎ ২০০১ সালে ৫৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল, তারপরে এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ গেল ২ দশকের মধ্যে। সবকিছু মিলে আসলে আপনি জানেন যে দেশের একটি অংশে বন্যার পরিস্থিতির কারণে, বৃষ্টির কারণে কিন্তু সেখানে বন্যার যে আপনার বেশ চাপ সেটি কিন্তু বেশ দেখা যাচ্ছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু বন্যার চাপটা কিন্তু আরো বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন যে বৃষ্টি হয়তোবা আরও ২-১ দিন প্রলম্বিত হতে পারে এবং এটি হয়তোবা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। ঢাকায় আজকে সারাদিনই এ ধরনের গড়ি গড়ি বৃষ্টি হতে পারে বলে তারা জানিয়েছেন, এবং ঢাকা শহরে আসলে বৃষ্টিপাত হওয়াটা অনেকেই কামনা করছিলেন, কারণ আপনি জানেন যে গত দুই সপ্তাহ ধরেই খুব আপনার গরম তৈরি হয়েছিল এবং তাপপ্রবাহ বেশ বাড়ছিল। এই বৃষ্টিটা আসলে কাম্য ছিল অনেকেরই, এই কারণে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটা স্বস্তিতে যেমন রাজধানীবাসী আছেন, যেমন ঠান্ডা একটা আবহাওয়া সারা রাতই ছিল, সকালবেলাও সেটি কি অনুভব হচ্ছে। এবং সকালবেলা আসলে বেশি আপনাকে আগেই বলছিলাম যে বিপাকে পড়েছেন এখানকার আসলে কর্মজীবী মানুষ, তাদের কিন্তু প্রতিনিয়ত বের হতে হয়, এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু সকাল থেকে বের হয়েছেন এবং তারা বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, এটি আসলে আরো ২-১ দিন থাকতে পারে, এবং বৃষ্টির যে লঘুচাপটি যে নিম্নচাপে পরিণত হয়েছে সেই নিম্নচাপটি আসলে ২-১ দিন থাকার কারণে এ ধরনের গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আপনি জানেন যে গতকালকে পাহাড় ধসে ৬ জন মারা গেছে ২ উপজেলায়, কক্সবাজারের এবং রোহিঙ্গাদের ৩ জন, এবং কক্সবাজারে আরো একটি উপজেলায় ৩ জন মারা গেছে। সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াবিদরা সহ কিন্তু এটি তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন যে ভূমিধসের আশঙ্কা কিন্তু আরো থাকতে পারে। এ কারণে আসলে তাদেরকে বেশ সতর্কতার সাথে চলতে বলা হয়েছে, এবং সমুদ্র বন্দর, নদী বন্দর তাদেরকেও সতর্কতার সাথে চলতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে আরো ২-১ দিন এরকম অবস্থা থাকতে পারে। আমার কাছে আবহাওয়া দর্শক, রাজধানীর আবহাওয়া সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ৬ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন আলোচিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাহিদা, অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কারে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হচ্ছে, তাই ঢাকায় আসার আগে ডোনাল্ড লুর দিল্লি সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ চালু থাকাটা জরুরি মনে করে যুক্তরাষ্ট্র। শনিবার বিকেলে প্রতিনিধি দল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। চট্টগ্রাম বন্দরে হরিলুটির একটি মহা আয়োজন বরবাদ হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি বিদেশি কোম্পানির পর সিদ্ধান্ত হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেয়ারও। আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা বলছেন এতে লুটেরা থেকে রক্ষা পেল বন্দর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর।
দেশীয় অপারেটরদের প্রচেষ্টায় যখন এই বন্দর ধারাবাহিকভাবে ভালো করছিল, তখন এর ওপর লোলুপ নজর পড়ে প্রভাবশালী সালমান এফ রহমানের। বন্দর গিলে খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার করেন তিনি। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সকল প্রক্রিয়াও সম্পন্ন করেন তিনি। সেই প্রক্রিয়ার প্রথম ধাপে তুলে দেয়া হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি। দরপত্র ছাড়া এটি হস্তান্তর করতে তৈরি করা হয় পিপিপি অথরিটি। একই প্রক্রিয়ায় এনসিটিও বিদেশি কোম্পানিকে দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করলেও ক্ষমতা হারানোর কারণে তা সম্ভব হয়নি। বিদেশি কাউকে বাংলাদেশে আহ্বানই করতে হয় তারা যেন পরিপূর্ণভাবে নতুন করে যেন তারা বন্দর নির্মাণ থেকে আরম্ভ করে সেখানে যা যা যন্ত্রপাতি আছে সকল কিছু নিয়ে যদি তারা বাংলাদেশে আসে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে বর্তমান বন্দর আছে সেই বন্দরের সাথে ওই বন্দরের কিন্তু একটা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার একটা সুযোগ হবে। বন্দরের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে সিসিটি এবং এনসিটি থেকে। 17 বছরে রাজস্ব এসেছে 9,553 কোটি টাকা। লুটেরাদের স্বার্থে বিদেশিদের সাথে করা অবৈধ চুক্তি বাতিল চান নাগরিক সমাজ। 18 কোটি মানুষের যে জাতীয় সম্পদ, সেই মানুষ 2-1 ব্যক্তি সরকারি ছত্রছায়ায় মদতপুষ্ট হয়ে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তি একেবারে আত্মসাৎ করবে এবং বিদেশিকে ডেকে এনে দুইজনই লুট করে খাবে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। দেশপ্রেমিক সরকার এখানে থাকবে, তারা এইগুলো রোধ করবে এবং যে চুক্তিগুলো হয়ে ইতিমধ্যে যে কন্টেইনার টার্মিনালটা নিয়ে ফেলছে সেটাও যেন এই চুক্তি বাতিল করা হয়। আগে 10 দিন থাকলেও বিশ্বমানের এ বন্দরে জাহাজের অবস্থানকাল এখন 2 থেকে 2.5 দিন। কমেছে কন্টেইনার প্রতি হ্যান্ডলিং চার্জও। সংশ্লিষ্টরা বলছেন টার্মিনালে দেশীয় অপারেটর নিয়োগ দিলে সাশ্রয় হবে 1000 কোটি টাকা। জাহাজের গড় অবস্থান ছিল 13 দিন 14 দিন। আমাদের ইম্পোর্টাররা ওই কন্টেনার যখন ক্লিয়ার করতে যেত তখন শিপিং এজেন্টরা $200 করে কিন্তু সার্চ চার্জ অ্যাপ্লাই করতো। তার কারণ হচ্ছে ডিলে, কী করবে, তাদেরও তো লস হচ্ছে। আজকে কিন্তু সেটা নাই এবং চট্টগ্রাম বন্দর ওই সময় ছিল 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টিউজ কন্টেনার হ্যান্ডলিং করে, এখন কিন্তু 30 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করে। 72 ঘন্টা থেকে 48 ঘন্টা জাহাজ রিলিজ হয়ে যাচ্ছে। ইম্পোর্টার তার কন্টেনার খুঁজে পেতে একদিনের মধ্যে খুঁজে পেয়ে ডেলিভারি দিয়ে মানে ডিউটি পেমেন্ট করে অ্যাসেসমেন্ট করে মাল ডেলিভারি করে নিয়ে চলে যাচ্ছে। হরিলুটের এই আয়োজন বাতিল করে বন্দরকে রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি সংস্কার কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সাংবাদিকরাও। সাংবাদিক মুশফিকের সংবর্ধনায় বললেন মির্জা ফখরুল, ছাত্র জনতার ঐক্য বিনষ্টের অভিযোগ। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা, 1 জন নিহত, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। সাগরে নিম্নচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। কক্সবাজারে একদিনের রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসে 6 জনের প্রাণহানি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।